আজ আমি তোমাদের যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি তা হলো পরমাণু। তা এই যে গতদিন আমি কোয়ান্টাম তত্ত্ব পড়িয়েছিলাম, ওখানকার প্রবলেমগুলো নিশ্চয়ই তোমরা করেছো এবং বুঝতে পেরেছো। তা পরমাণু সম্পর্কে আমরা তো আগে অনেক কিছুই জানি। আমরা পড়েছিলাম যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, বাইরের কক্ষে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, প্রোটন পজিটিভ, নিউট্রন নিস্তড়িত, আর ইলেকট্রনগুলো নেগেটিভ। তা আমরা এখানে যেগুলো পড়ব পরমাণুর মডেল। তা পরমাণুর সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম কথা বলেছিলেন, সেগুলো একটু আমরা জেনে নিই। প্রথমে আসছি বিজ্ঞানী কনাদ। তা ইনি ভারতীয় দার্শনিক, বহু প্রাচীনকালে দার্শনিক, তখন বিজ্ঞানী বলা হতো। পদার্থ কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এরপরে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কি বললেন, যে পদার্থ মাত্রই বিচ্ছিন্ন কণা দ্বারা তৈরি এবং এই কণাগুলি অবিভাজ্য। এই ক্ষুদ্রতম কণা হলো অ্যাটম বা পরমাণু। নেক্সট আসছেন বিজ্ঞানী ডাল্টন। বিজ্ঞানী ডাল্টন 1808 খ্রিস্টাব্দে তিনি তার পরমাণুবাদ প্রচার করলেন। পরমাণু সম্পর্কে অনেক আলোচনা করেছিলেন, সে সম্পর্কে আমরা বিস্তারিত আগে পড়েছি। তারপর আসছেন বিজ্ঞানী টমসন। টমসন বললেন যে পরমাণু হলো দ্বিমাত্রিক, মানে একটা প্লেটের মতো সমতল। তা এই সমস্ত কথাগুলি ভুল প্রমাণিত করলেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড মডেল তিনি কি করলেন, তিনি 0.0001 মিলিমিটার সোনার পাত নিয়ে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা করলেন। আলফা কণা তোমরা জানো হিলিয়াম আয়ন 2He4, এটা। তার পরীক্ষাটা কী ছিল তোমরা একটু দেখে নাও। তিনি কী করলেন, যে এই যে এত কম, খুব মানে সোনার পাত নিয়ে 0.0001 মিলিমিটার সোনার পাত নিয়ে, বেদ বিশিষ্ট সোনার পাত নিয়ে তিনি আলফা কণা ফেললেন এর উপরে। কী দেখা গেল, যে অধিকাংশ আলফা কণাই প্রায় সোজাসুজি বিনা বিক্ষেপেই ধাতব পাতকে অতিক্রম করে বিপরীত দিকে বেরিয়ে আসে। মানে অতিক্রম করে সোজা বেরিয়ে যাচ্ছে, সোজা এইদিকে চলে যাচ্ছে এই সাইডে। তাহলে এর থেকে কি প্রমাণিত হয় যে পরমাণুর মধ্যে অধিকাংশ স্থানই ফাঁকা বা শূন্য। এটা হচ্ছে 1 নম্বর, যে পরমাণু অধিকাংশ স্থানই ফাঁকা বা শূন্য। আর 2 নম্বর তিনি কি বলেছিলেন, যে বেশ কিছু সংখ্যক আলফা কণা অতি সামান্য বিক্ষেপ কোণে, সামান্য বিক্ষেপ কোণটা কত, 1 ডিগ্রি মানে মান বা তার কাছাকাছি হচ্ছে বিক্ষেপ কোণে বিক্ষিপ্ত হয়। তাহলে বিক্ষিপ্ততা কেন হচ্ছে? আলফা কণার সঙ্গে নিশ্চয়ই কোনো একটা মানে কিছু মানে পারমাণবিক ইলেকট্রনের কুলম্বীয় আকর্ষণ বল, আলফা কণার সঙ্গে ইলেকট্রন নেগেটিভ, আলফা পজিটিভ, আলফার ইলেকট্রনের মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল কাজ করছে। এই জন্য বলা হয় যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি বিচ্ছিন্নভাবে অবস্থান করে। রাদারফোর্ড তিনি বলেছিলেন। 3 নম্বর কি হলো? 3 নম্বর হচ্ছে যে অতি অল্প সংখ্যক, খুবই কম সংখ্যক আলফা কণা বেশি কোণে বিক্ষিপ্ত, সেটাকে 90 ডিগ্রি কোণের বেশি বা তার 90 ডিগ্রি কোণের বেশি হয় বিক্ষেপটা। মানে ওখান থেকে ঘুরে আবার ব্যাক করে, এখান থেকে এই আঘাত করে আবার ব্যাকে চলে আসছে। তার মানে এই ব্যাক করে চলে আসে, তার নিশ্চয়ই এখানে আলফা পজিটিভ, তাহলে এখানে বিক্ষিপ্ত হয়ে ফিরে আসে, তার মানে কি পজিটিভ কিছু একটা আছে নিশ্চয়ই। পজিটিভ কি হয়, বিকর্ষণ হয়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে তাহলে বলা যায় যে পরমাণুর মধ্যে ধনাত্মক আধান এবং প্রায় সম্পূর্ণ ভর অতি স্বল্প পরিসরে কেন্দ্রীভূত থাকে। এর নাম হচ্ছে কেন্দ্রক বা নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটা হচ্ছে খুব ছোট্ট জায়গার মধ্যে অবস্থান করে। রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কিন্তু আমরা এই 3টি বিষয় জানতে পারি। কিন্তু এই পরমাণু মডেলেও কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটি নিয়ে আমরা একটু এখন পড়ব। তাহলে এরপর আসা যাক রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, এটা 2টি পয়েন্ট হিসেবে আলোচনা করি আমরা। পরমাণুর অস্থায়িত্ব ব্যাপারটা কি, যে এই ধরো পরমাণুর কেন্দ্র আছে, এখানে নিউক্লিয়াস বলা হচ্ছে, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, আর বাইরের কক্ষে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। এই কক্ষগুলো আমি আঁকলাম, ইলেকট্রনগুলো এখান ধরো ঘুরে বেড়াচ্ছে, বাইরের কক্ষে বিভিন্ন ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। ইলেকট্রন যখন ঘুরবে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তা বলা হচ্ছে যে
এই আর প্রত্যেকটি ইলেকট্রনের কি অভিকেন্দ্র ত্বরণ থাকবে ঘোরার জন্য, নিশ্চয়ই এটা জানো। তা ম্যাক্সওয়েল তত্ত্ব কি বলছে, যদি কোনো তড়িতাহিত কণার ত্বরণ থাকে তাহলে কি হবে, তার থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ হবে। এই যে ত্বরণ সহ যেহেতু ঘুরছে, তাহলে কি ওর থেকে তড়িৎ চুম্বকীয় তড়িৎ চুম্বকীয় বিকিরণ হবে। তাহলে এই যে ইলেকট্রন থেকে শক্তি বিকিরণ হয়ে আসছে, তো ইলেকট্রনের শক্তি আস্তে আস্তে হারিয়ে ফেলছে। হারিয়ে ফেললে কি হবে, হারিয়ে ফেললে আস্তে আস্তে কি হবে, ইলেকট্রনটা কি হবে, শক্তিহীন হয়ে পড়বে এবং সে নিউক্লিয়াসের উপর ঝাঁপিয়ে পড়বে। ফলে কি, নিউক্লিয়াসের উপর ইলেকট্রন পড়ে গেল, মানে কি, মানে কি পরমাণু স্থায়িত্ব বলে কিছুই থাকলো না এবং পরমাণু আয়ু অনেক কম হতো। তাহলে এটাই প্রমাণ করে যে তার আধার পরে পরমাণু মডেল নিশ্চয়ই ত্রুটি ছিল। ইলেকট্রন ঘোরার জন্য ইলেকট্রন শক্তি হারিয়ে ফেললে একসময় কেন্দ্রে এসে ঝাঁপিয়ে পড়ে, পরে পরমাণু বলে আর কিছুই থাকবে না। এটা হচ্ছে পরমাণুর অস্থায়িত্ব। নেক্সট হচ্ছে নিরবিচ্ছিন্ন পরমাণু বর্ণালী। এই ব্যাপারটা কেমন, ইলেকট্রনের শক্তি যদি বিকিরণের শক্তিতে একটানা রূপান্তরিত হতে থাকে, তবে পরমাণু থেকে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। অথচ আমরা কি পাই, হাইড্রোজেন, হিলিয়াম, এই সমস্ত পরমাণু পারমাণবিক বর্ণালী হলো রেখা বর্ণালী। তাহলে কি, তোমরা ছোট করে মনে রাখবে যে ইলেকট্রন ঘোরার জন্য শক্তি যদি বিকিরণ হয় তাহলে কি পাওয়ার কথা, নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। কিন্তু আমরা হাইড্রোজেন, হিলিয়াম এর ক্ষেত্রে কি পাই, এক্ষেত্রে পাই পারমাণবিক বর্ণালী, হলো এগুলো রেখা বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী নয়। তাহলে এটাও একটা ত্রুটি। তাহলে আমরা দুখানা ত্রুটি পড়লাম, একটা হচ্ছে পরমাণু অস্থায়িত্ব, 2 নম্বর হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, পরমাণু বর্ণালী। তাহলে এদের উপরে পর্ণ মডেলে নিশ্চয়ই ভুল ছিল তোমরা দেখলে। তাহলে এই ভুলগুলো সংশোধনের জন্য পরে কি আসবে, বিজ্ঞানী বোরের পর্ণ মডেল। তা আমরা এখন পড়বো বোর তত্ত্ব। এই বোর তত্ত্ব কি বলছে, এই বোর তত্ত্বগুলিকে বোরের কোয়ান্টাম স্বীকার্যও বলা হয়। বলা হচ্ছে, এটা 1 নম্বর 2 নম্বর করে আমার 3টে পয়েন্ট আছে এখানে, এটা খুব ইম্পর্টেন্ট। বলা হচ্ছে কোনো পরমাণুর মধ্যে এই যদি নিউক্লিয়াস হয়, এই ইলেকট্রনগুলো যে ঘুরবে, তা ইলেকট্রনগুলো বাইরে কক্ষে যে ঘুরবে, যখন কোনো তা কী হবে, এমন কতগুলো কক্ষপথ আছে যে গুলিতে ইলেকট্রন ঘুরলে ইলেকট্রন থেকে কোনো শক্তি বিকিরণ হবে না। এই কক্ষপথগুলিকে বলে স্থির কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ। তাহলে কি, পরমাণুর মধ্যস্থিত ইলেকট্রনের আবর্তনের জন্য কয়েকটি অনুমোদিত কক্ষপথ থাকবে, যে কক্ষপথে ইলেকট্রন আবর্তন করলে কোনো রকম শক্তির বিকিরণ হবে না। এই কক্ষপথগুলিকে বলা হয় স্থির কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ, বা স্টেশনারি অরবিট বা স্টেবল অরবিট বলা হয়। তাহলে ইলেকট্রন থেকে শক্তি বিকিরণ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 2 নম্বর হচ্ছে, ইলেকট্রন একটি স্থায়ী কক্ষপথ থেকে অপর একটা স্থায়ী কক্ষপথে ধরো যাবে, তাহলে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কী হবে, হয় শক্তি শোষণ করবে, নাই শক্তি বর্জন করবে। তা আমরা যদি প্রথম কক্ষপথের শক্তি যদি E1 ধরি, দ্বিতীয় কক্ষপথের শক্তি E2 ধরি, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা হবে কি হবে, এইচ নিউ। এইচ হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর নিউ হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক। E1 ডিফারেন্স E2, এটা ডিফারেন্স চিহ্ন, নট মাইনাস। এটা হচ্ছে ইলেকট্রনটি শক্তির পার্থক্য। এখন যদি E1 গ্রেটার দ্যান E2 হয়, তখন কি হবে, তখন ইলেকট্রনের শক্তি তাহলে হ্রাস পাচ্ছে। তখন কি, ওই শক্তি হ্রাস পেলেই শক্তি হ্রাস রূপান্তরিত নিঃসৃত ফোটনের শক্তিতে, অর্থাৎ পরমাণুর শক্তি বিকিরণ করবে। আর E2 গ্রেটার দ্যান যদি E1 হয়, তাহলে কি হবে, তাহলে ওর শক্তি দরকার, শক্তি শোষণ করবে, তখন বাইরে থেকে একটা ফোটন দিয়েও শক্তির যোগান দিতে হবে। এই যে E1 ডিফারেন্স E2 সমান এইচ নিউ, আমরা অঙ্ক করার সময় E1 মাইনাস E2 করি কি, E2 মাইনাস E1 করে, এটা দেখে নেবে তোমরা। তা এই যে শর্ত, এর নাম হচ্ছে বোরের কম্পাঙ্ক শর্ত বা ফ্রিকোয়েন্সি কন্ডিশন, কম্পাঙ্ক শর্ত। 3 নম্বর বলা হচ্ছে যে কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π, মানে এভাবে বলতে পারো যে স্থির কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগকে ln লেখা হয়, n মানে n-তম কক্ষ, ln ইকুয়াল টু m vn ইন্টু rn। vn হচ্ছে n-তম কক্ষপথে ইলেকট্রনের দ্রুতি, rn হচ্ছে n-তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ। কি হবে, h/2π এর সরল গুণিতক,
এইচ বাই টু পাই, এটা লিখি এন এইচ বাই টু পাই। অ্যাকচুয়ালি মেন হচ্ছে এম ভি এন আর এন ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। এনের মান কত হবে? এনের মান 1 2 3 এগুলো একে বলে কোয়ান্টাম। এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলা হবে। তাহলে এটা হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত। তাহলে কি বললাম, আবার বলছি, অনুমোদিত কক্ষপথগুলিতে বা স্থির কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এইচ বাই টু পাইয়ের সরল গুণিতক বা এম ভি এন আর এন ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। এইটাই এই অনুমোদিত কক্ষপথগুলিকে বলা হয় বোর কক্ষপথ। তাহলে বোরের স্বীকার্য বিষয় হচ্ছে 3টে। 1 নম্বর হচ্ছে স্থির কক্ষপথের সংজ্ঞা, 2 নম্বর কম্পাঙ্ক শর্ত, 3 নম্বর হচ্ছে কোয়ান্টাম শর্ত। বোরের পরীক্ষায় সেপারেটভাবে দিতে পারে যে বোরের কোয়ান্টাম শর্তটি লিখো, কি বোরের কম্পাঙ্ক শর্তটি লিখো, কি স্থির কক্ষপথ কাকে বলে, এরকম কাটা কোশ্চেনও তোমাদের আসতে পারে। নেক্সট, ডি ব্রগলির প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত। ডি ব্রগলির প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত। আমরা ডি ব্রগলির প্রকল্প কি পড়েছিলাম? যে প্রত্যেক কণা তরঙ্গ হিসাবে আচরণ করে। তার কণার স্রোত বাধাহীনভাবে অগ্রসর হতে থাকলে তখন কি সংশ্লিষ্ট পথ তরঙ্গ চলতরঙ্গ হিসাবে আচরণ করবে। মানে এক সহজ কথায় কী বললাম, যে কণা হলো তরঙ্গ, কণার তরঙ্গ ধর্ম আছে। তাহলে ইলেকট্রন যখন, আর এখান থেকে আমরা পেয়েছিলাম এক্সপ্রেশন ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। পি হচ্ছে ভরবেগ এম ভি যেটা, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা ইকুয়াল টু, এটা আমাদের কাজে লাগলো, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তা দেখো, ধরো কোনো একটা স্থির কক্ষপথে আমি আঁকছি, ইলেকট্রন ধরো ঘুরছে। ইলেকট্রন একটু ঘোরা মানে কি, তার মানে তরঙ্গ পাওয়া যাচ্ছে, অনেকগুলো তরঙ্গ ইলেকট্রনের আমরা ঘুরবে। আর তুমি একটা তরঙ্গ যাচ্ছে এই বরাবর। এই কক্ষপথে ব্যাসার্ধ মনে করো আর, তোমার পাশে ব্যাসার্ধ হলো আর। আর 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 একটা কথা, যে এর মধ্যে মনে করো এন খানা তরঙ্গ আছে, টোটাল এন সংখ্যক পূর্ণ তরঙ্গ আছে, এন সংখ্যক পূর্ণ তরঙ্গ আছে। একটা একটা তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা। তাহলে একটি তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, এন খানা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এন ল্যামডা। আর বৃত্তের পরিধি কত? 2 পাই আর, আর ব্যাসার্ধ যেহেতু, তা 2 পাই আর ব্যাসার্ধ, 2 পাই আর পরিধির মধ্যে এন ল্যামডা দৈর্ঘ্য আছে টোটাল। তাহলে কি লিখতে পারি? 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা। এর মান কত? 1 2, এগুলো চলবে, 1 2 3 যা কিছু হতে পারে। তাহলে আমরা প্রথমতে বলছি, ইলেকট্রন যখন ঘুরছে, ইলেকট্রন একটা কণা, কণার তরঙ্গ ধর্ম আছে। তার আর ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রন যখন ঘুরবে, এটা অবশ্যই স্থির কক্ষপথ। সেক্ষেত্রে মনে করি এই যে তরঙ্গ, এনখানা তরঙ্গ আছে, একটি তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা, এনখানা তরঙ্গের দৈর্ঘ্য এল ল্যামডা, এর পরিধি হচ্ছে 2 পাই আর, আর 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা। এখন বলতে হলো স্যার তরঙ্গ তো এরকম এরকম হচ্ছে, তাহলে 2 পাই আর কী করে হচ্ছে? অ্যাকচুয়ালি এগুলো এত ক্ষুদ্র যে মানে গায়ে গায়ে, ছবিটা ঠিক তখন আঁকলে তোমার বোঝার জন্য না, চোখ গায়ে গায়ে দিয়ে যাবে, তরঙ্গ দেখাই যাবে না, এরকম অবস্থা, চোখ খালি চোখে দেখতেই পাবে না। ব্যাপারটা ঠিক এরকম। 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা লিখলাম। তা এবার আমরা ডি ব্রগলি প্রকল্প থেকে কী পাচ্ছি? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, দ্যাট মিনস এইচ বাই এম ভি। এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে বেগ। ল্যামডার জায়গায় কী বসাবো? এখান থেকে একটু ল্যামডাটা বার করে নিই। ল্যামডা ইকুয়াল টু 2 পাই আর বাই এন। তাহলে আমরা যা বসালাম 2 পাই আর বাই এন ইকুয়াল টু এইচ বাই এম ভি। দ্যাট মিনস এটা কোনো গুণ করো, এম ভি ইন্টু 2 পাই আর ইকুয়াল টু এন এইচ, বা এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। দ্যাট মিনস এন ইন্টু এইচ বাই 2 পাই। এটা কি সত্য? এটা এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, একটু আগে তোমরা পেলাম। তো এন তম কক্ষপথ, তাহলে কী হতো? কী লিখতাম? এম ভি এন আর এন ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। এটাই বোরের কোয়ান্টাম শর্ত। কোয়াতে পেলাম আমরা? ডি ব্রগলি থেকে। খুব সহজ, এম ভি এন আর এন ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাই প্রথমে লেখাটা একটু লিখতে হবে এখানে, যে আমরা জানি যে প্রত্যেক কণারই
ডি ব্রগলি প্রবল থেকে আমরা জানি যে প্রত্যেক কণায় তরঙ্গ ধর্ম আছে, এই কথাটা একটু বলতে হবে। এখন আমরা পড়ছি যে এই বোর তত্ত্বে যে কোয়ান্টাম সত্য পেলাম এম ভিএন আর এন ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। এখান থেকে আমরা ইলেকট্রনের দ্রুতি, ইলেকট্রনের এনতম কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি, এইগুলো একটু বার করব, তোমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে, দেখে নাও। তাহলে এম ভিএন আর এন ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, দ্যাট মিনস এটাতে পাচ্ছি ভিএন ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই ইন্টু এম আর এন। আমি একটু স্কোয়ার করছি উভয় দিকে, তাহলে ভিএন স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর এন তার স্কোয়ার। এটাকে 1 নম্বর দাও, দিলাম। নেক্সট হচ্ছে এই যে এনতম কক্ষপথে ইলেকট্রন যখন ঘুরবে তখন আমি একটু ছবিটা আঁকছি। ধরো আমরা কোনো একটা পরমাণু নিলাম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড। জেড হলো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। ইলেকট্রনের চার্জ কত ই, তাহলে কেন্দ্রের চার্জ কত, কেন্দ্রে বলতে জেডখানা প্রোটন আছে, তাহলে একটা প্রোটনের চার্জও ই, ওটা প্লাস, ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস আর প্রোটনের ক্ষেত্রে প্লাস। তাহলে জেডখানা প্রোটনের চার্জ কত, জেড ই। তার নিউক্লিয়াসের চার্জ কত, জেড ই। তা জেড ই আর এর মধ্যে কি আকর্ষণ বল কাজ করবে, সেই আকর্ষণ বলের মান কত, স্থির তড়িৎ আকর্ষণ এফ ইকুয়াল টু তোমরা জানো 1/4πε0 E1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে জেড ই ইন্টু ই বাই এটা আর এন স্কোয়ার, এন তো করতে, দ্যাট মিনস এফ ইকুয়াল টু 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এন তার স্কোয়ার। এবং ইলেকট্রন যখন ঘুরবে, ঘোরার জন্য কি বল কাজ করবে, অভিকেন্দ্র বল যোগান দরকার। সে অভিকেন্দ্র বল মানে এই বলটা, তাহলে অভিকেন্দ্র বল কত, এম ভিএন স্কোয়ার, এম ইন্টু ভিএন স্কোয়ার বাই আর এন, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এন তার স্কোয়ার। এখান থেকে পাচ্ছি কি, একটা করে আর এন কাটলো, তাহলে ভিএন স্কোয়ার কত পাওয়া যাচ্ছে 1/4πε0 জেড স্কোয়ার বাই এম ইন্টু আর এন। এটা 2 নম্বর দাও। তাহলে আমরা একে পেয়েছি ভিএন স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর এন স্কোয়ার, আর 2 পেয়েছি ভিএন স্কোয়ার ইকুয়াল টু এটা। দুটো তুলনা করলে কি পাচ্ছি, দুটো 2 সমান, তাহলে কি পাচ্ছি আমরা, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর এন স্কোয়ার ইকুয়াল টু 1/4πε0 জেড স্কোয়ার বাই এম আর এন। এখান থেকে একটু ক্যালকুলেশন করবে, করে নিয়ে কী পাচ্ছ, আর এন ইকুয়াল টু দেখবে আর এন ইকুয়াল টু ε0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই ইন্টু এম জেড স্কোয়ার হবে। এটাই কিন্তু এনতম কক্ষপথের রাশিমালা, ব্যাসার্ধের রাশিমালা। আর এন ইকুয়াল টু ε0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম ইন্টু জেড স্কোয়ার। খুব ইজি ক্যালকুলেশন দেখে নেবে, তো কাটাকুটি হবে কিছু করে, তারপর আমরা এখান থেকে আর এনটা আমরা পেয়ে যাবো ε0 এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম ইন্টু জেড স্কোয়ার। এখন আমরা এনতম কক্ষপথ ইলেকট্রনের মোট শক্তি বার করব। দেখো গতিশক্তি আমার ই কে দ্বারা নির্দেশ করি, ই কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হবে, হাফ এম ভিএন স্কোয়ার। এই ভিএন স্কোয়ারের মানটা বসিয়ে দাও ওখান থেকে, তাহলে কত হবে 1/2 ইন্টু ভিএন কত ছিল, ভিএন ছিল 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এন। সেকেন্ড যেটা পেয়েছিলাম করলে ক্যালকুলেশন করলে কী পাওয়া যাচ্ছে, 1/4πε0 জেড স্কোয়ার বাই 2 আর এন। এটা 2 নম্বর সমীকরণ থেকে কিন্তু আমরা এই এই ভিএন স্কোয়ারটা বসিয়েছি। আচ্ছা, আর স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্য নিশ্চিত শক্তি কত হবে, ইপি ধরা হচ্ছে, ইপি কত হবে, এটা লেখা যায় 1/4πε0 ইন্টু জেড ই ইন্টু মাইনাস সি বাই আর এন, দ্যাট মিনস মাইনাস 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এন।
এটা পাওয়া হলো জেড স্কোয়ার বাই আর এন। তাহলে ইলেকট্রনের মোট শক্তি কত হবে, এনতম কক্ষপথে ইএন ইকুয়াল টু লেখা যাবে ইকে প্লাস ইপি। এখন দেখো 1/4πε0 কমন যাবে, কমন দিলে আর জেড স্কোয়ার বাই আর এন কমন নাও, নিয়ে করো হাফ মাইনাস 1, দ্যাট মিনস 1 মাইনাস 1/4πε0 জেড স্কোয়ার বাই 2 ইন্টু আর এন। এটা তাহলে এখান থেকে এই যে আমরা এখান থেকে ইকে ইপি সম্পর্কগুলো দেখে নেবে তোমরা, আর এন মানটা যদি বসাতে পারো তাহলে শেষ পর্যন্ত আলটিমেট কী দেওয়া হবে, ইএন ইকুয়াল টু পাওয়া যাবে মাইনাস এম e⁴ জেড স্কোয়ার বাই 8ε0 স্কোয়ার এন স্কোয়ার এই স্কোয়ার। এটাই কিন্তু ইলেকট্রনের মোট শক্তি, ইএন ইকুয়াল টু মাইনাস এম e⁴ জেড স্কোয়ার বাই 8ε0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান কত হয়, 1 হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি জেডের মান 1 বসিয়ে দিলে আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে শক্তি পেয়ে যাব। তারপরে হিলিয়ামের ক্ষেত্রে জেডের মান 2 হয়, সেক্ষেত্রে জেডের মান 2 বসাতে হবে, এভাবে বসিয়ে কিন্তু আমরা পেতে পারি। নেক্সট হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। আমরা আমরা আর এন সমান কী পেয়েছি, আর এন সমান পেয়েছিলাম ε0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম ইন্টু স্কোয়ার। প্রত্যেকটা পরিচয় নিশ্চয়ই তোমরা জানো। তাহলে এই যে এনের মান যদি 1 বসায় তাহলে কে কক্ষ, এনের মান 1 বসালে কে কক্ষ পাবে, 1 বসালে কে কক্ষ, কে কক্ষের ক্ষেত্রে আর1 বলা হচ্ছে, আর1 এটা কি A0 ধরা হচ্ছে, A0 সমান কী পাওয়া যাবে, এনের মান 1 বসালে ε0 ইন্টু এইচ স্কোয়ার বাই পাই এম ইন্টু স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি আর এন ইকুয়াল টু আর এন সমান এন স্কোয়ার ইন্টু A0। তাহলে কী বললাম, আর এন ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু A0। এখন ওই A0 মানটাও বসানো যেতে পারে, A0 মানটা কত হয় সেগুলো মানগুলো ε0 এইচ এম এইগুলো মানগুলো বসিয়ে তোমরা পেতে পারো। তাহলে এখান থেকে পাচ্ছি আর এন A0 যেহেতু কনস্ট্যান্ট ভেরাস এন স্কোয়ার, তাহলে বিভিন্ন কক্ষে যদি ব্যাসার্ধ অনুপাত বলে তাহলে কী হবে, R1 R2 R3 চলছে, তাহলে কত হবে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এবার চলবে পরপর লেখা যেতে পারে। কে কক্ষ এল কক্ষ এম কক্ষ এন কক্ষ এই করে মোট 7টা কক্ষপথ আছে। আর এনতম কক্ষপথ ইলেকট্রনের শক্তির ক্ষেত্রে বিচার করি, তোমরা ইএন এর ওই জায়গাটায় A0 মানটা যদি বসাও, আর এন এর মানটা বসাবে, তাহলে সেখানে কী পাচ্ছ, তার আগে বলি ইএন এর মানটা কত ছিল, আবার একটু লিখছি। ইএন সমান ছিল মাইনাস এম e⁴ জেড স্কোয়ার বাই 8ε0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1, সেক্ষেত্রে E1 এন কত হবে, মাইনাস এম e⁴ 1 স্কোয়ার বাই 8ε0 স্কোয়ার এন স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার। এখান থেকে আমরা কি বসাবো, যে এখান থেকে আমরা যদি এই যে আর এন এর মানটা একটা আছে সেই অনুযায়ী যদি বসাই, তাহলে ডাইরেক্টলি কী পাবো, এটাকে লিখতে পারি 1/4πε0 স্কোয়ার বাই 2 এন স্কোয়ার ইন্টু A0। এখানে দেখো ই কনস্ট্যান্ট A0 কনস্ট্যান্ট 4 পাই কনস্ট্যান্ট E0 লেখা যেতে পারে ইএন প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার। এটা লেখা, তাহলে বিভিন্ন কক্ষপথ এনার্জি কত হবে, E1 E2 E3 করলে কত হবে 1/1 স্কোয়ার 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার, এবার চলবে কিন্তু। তাই এগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। আর আমরা প্রথম কক্ষপথে এনার্জি কত হয় জানো তো, প্রথম কক্ষপথে এনার্জির ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে A0 মানটা বসাতে হবে, মানে এন এর মান 1 বসাতে হবে। আর A0 মানটা বসালে প্রথম কক্ষপথে এনার্জি পাবো কত, E1 ইকুয়াল টু মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা তোমরা বার করবে।
সেক্ষেত্রে আমরা অনেক সময় এনার্জিটাকে এইভাবে লিখি, ইএন ইকুয়াল টু -13.6/n²। এটাও কিন্তু একটা সূত্র, -13.6/n²। এগুলো তোমরা একটু বার করে দেখবে, তোমরা পারবে। নেক্সট হচ্ছে ইলেকট্রন দ্রুতি। ইলেকট্রনের দ্রুতির ক্ষেত্রে আমরা কি পেয়েছি, Rn প্রপোর্শনাল টু n²। আবার Vn² প্রপোর্শনাল টু 1/Rn। তাহলে এখান থেকে Rn যে n² বসালে ডাইরেক্ট কী পাওয়া যাচ্ছে, Vn প্রপোর্শনাল টু 1/n। এটাও একটু লাগে অনেক সময় কাজে। এই কিন্তু আমাদের বিভিন্ন রিলেশন বা সম্পর্কগুলো আমরা পেলাম। নেক্সট হচ্ছে ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে চলে ঝাঁপ দেয়, তখন বিভিন্ন রকমের বর্ণালী মানে শক্তি বিকিরণ করে। শক্তি বিকিরণ মানে কি, বর্ণালী পাই আমরা। এই বর্ণালীগুলি বিভিন্ন রকম পাই। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে লাইম্যান শ্রেণী। লাইম্যান শ্রেণীতে কী লিখতে হবে, আমরা লিখি 1/r ইকুয়াল 1/λ ইকুয়াল টু r ইন্টু 1/n²। এখানে n এর মান কত হবে, 2, 3, 4। মানে ইলেকট্রন 2, 3, 4 আরও উচ্চ কক্ষপথ থেকে যদি 1 নম্বর কক্ষপথে যদি ঝাঁপ দেয়, তাহলে শক্তি বিকিরণ করে। এই শক্তি বিকিরণ করে এই যে শ্রেণী পাচ্ছে তার নাম হচ্ছে লাইম্যান শ্রেণী। এটা অতিবেগুনি অঞ্চলে পাওয়া যায়। তাহলে এখানে মনে রাখবে যে এই n²টা হচ্ছে, এই nটা হচ্ছে কোথা থেকে ঝাঁপ দিচ্ছে, আর প্রথমটা হচ্ছে কোথায় ঝাঁপ দিচ্ছে, কোথা থেকে কোথায়। তাহলে 2, 3, 4 থেকে 1-এ, 4 ইত্যাদি থেকে 4-এ 1-এ ঝাঁপ দিলে তখন কী পাবে, তার হচ্ছে লাইম্যান শ্রেণী। তেমনি লাইম্যান শ্রেণীর পর আসছে বামার শ্রেণী। বামার শ্রেণীর ক্ষেত্রে কী হবে, বামার শ্রেণীর ক্ষেত্রে লিখব 1/λ ইকুয়াল টু r ইন্টু 1/2² ইন্টু 1/n²। n এর মান কত হবে, 3, 4, 5 চলছে। 3, 4, 5 ইত্যাদি থেকে যদি 2 নম্বরে ঝাঁপ দেয়, তখন যে শ্রেণী পাওয়া তার নাম হচ্ছে বামার শ্রেণী। লাইমার হলো, বামার হলো। তারপর হচ্ছে পাশেন আছে। পাশেন শ্রেণী হচ্ছে 4, 5, 6 থেকে যদি 3-এ ঝাঁপ দেয়। ব্র্যাকেট হচ্ছে 5, 6, 7 থেকে 4-এ। আর ফান্ড বা পান্ড বলতে পারো 6, 7, 8 থেকে 5-এ ঝাঁপ দেবে। এখান থেকে একটা আমরা পাচ্ছি, আরেকটা জিনিস পরিচয় রাখবে যে r ইকুয়াল টু me⁴ মুছতে রাখবে 8ε0² CH3। এটা হচ্ছে ধ্রুবক। দেখো প্রত্যেকটা যা আছে প্রত্যেকটা হচ্ছে ধ্রুবক। এই আরটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট। এই আর এর মান কত হয়, আর এর মান 1.09625 10⁻⁷ মিটার ইনভার্স। এই যে আর এর মানটা মুছতে রাখবে, আর এর এক্সপ্রেশনটা মুছতে। পরীক্ষা পড়ে যে রিডবার্গ কনস্ট্যান্ট কি, রিডবার্গ কনস্ট্যান্ট হচ্ছে এটা লিখে দিতে হবে, আর এর মানটা লিখে দিতে হবে। এই রিডবার্গ ধ্রুবক। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা এটা ভালো করে বুঝবে। সবাই ভালো থাকবে।